অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন, সেই মামলা পিছিয়ে গেল বিচারপতি সিংহের বেঞ্চে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই খবরটা হচ্ছে গতকালকের, আর এই খবর সামনে আসার পর থেকে আমি দেখছি অনেকেই অনেক কথা বলছেন যে তাহলে কি জাস্টিস সিনহাও ভয় পেয়ে গেলেন, ইচ্ছে করে কি তাহলে এই মামলার হিয়ারিংটা করছেন না, যেহেতু তার স্বামীকে ডাকাডাকি করা হচ্ছে একটি কেসের বিষয়ে। তো সেই জন্য কি তিনিও ভয় পেয়ে গেছেন যে যদি এই সময়ে অভিষেকের সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে কথা বলি তাহলে তার স্বামীকে আরো চাপে ফেলা হবে। স্বামীকে চাপে ফেলা মানে পরিবারকে চাপে ফেলা। সেই জন্য কি উনি ধীরে চলো নীতিতে চলছেন বা এড়িয়ে যাচ্ছেন? কারণ অভিষেক ব্যানার্জির সম্পত্তি এবং আয়ের উৎস নিয়ে একটা সময় যেভাবে প্রশ্ন ছুড়তেন এজলাসে বসে ইডির সামনে, এবং ইডি একটা রিপোর্টও জমা করেছে সিল করা খামে, যে রিপোর্টটা স্টাডি করে গত 20 তারিখে কিছু বলার কথা ছিল, ওই দিন একটা হিয়ারিং হওয়ার কথা ছিল, সেদিন তো হয়নি। কারণ যখন মামলাটা ওঠে তখন জানতে পারেন বা ওনাকে বলা হয় যে আপনি একটা অর্ডার করেছিলেন প্যানেল প্রকাশের 2016, তো সেটাকে চ্যালেঞ্জ করে প্রাইমারি বোর্ড তারা ডিভিশন বেঞ্চে চলে গেছে। তো যখন এবং সেখানে সব আইনজীবীরা রয়েছেন, কারণ এখন সেটার হিয়ারিং হচ্ছে। তো ফলে তিনি আর 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 সেদিন কন্টিনিউ করেননি, ওই মামলা আর শোনেননি। ফলে আমরাও আর জানতে পারলাম না। আমরা ভেবেছিলাম যে ইডি যে রিপোর্টটা জমা করেছে সিল করা খামে, সেটা স্টাডি করে হয়তো কিছু কথা বলবেন, কিছু প্রশ্ন তুলবেন। সেদিন আর হয়নি। বলেছিলেন যে আগে দেখি ডিভিশন বেঞ্চ কি বলে, তারপর যা করার করবো বা যা বলার বলবো। তো ডিভিশন বেঞ্চ যেটা করেছিল, ডিভিশন বেঞ্চ ওই যে প্যানেল প্রকাশের যে বিষয়টা, তালিকা প্রকাশ, তাতে স্টে করেছে 4 সপ্তাহের জন্য। কিন্তু এরকম কিছু বলেনি যে জাস্টিস সিনহা কোনো হিয়ারিংই করতে পারবেন না, তার বেঞ্চে এই নিয়োগ দুর্নীতি মামলার কোনো হিয়ারিং হবে না, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ বলেনি। শুধু বলেছে প্যানেল প্রকাশের যে অর্ডারটা সেটা স্টে। সেটার কি কারণ হয়েছে, সেটা মানে কি কারণ দেখানো হয়েছে সেটা নিয়ে তো আমি আগে ভিডিওতে বলেছি, দেখে নেবেন। সেটা নিয়েও আমার মনে অনেক প্রশ্ন রয়েছে যে কেন হঠাৎ করে এটাতে স্টে হয়ে গেল। যাই হোক, তো ডিভিশন বেঞ্চ তো মানে হিয়ারিং এর উপরে স্টে করেনি। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, 20 তারিখে হয়তো যেহেতু ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছিল, তার মধ্যে সিঙ্গেল বেঞ্চে মামলা উঠে গেছে, যেহেতু হিয়ারিং চলছে ডিভিশন বেঞ্চে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চ শুনলো না বা জাস্টিস সিনহা শুনলেন না। ঠিক আছে, উনি বলেছেন যে আগে দেখি কি বলে ডিভিশন বেঞ্চ। তো ডিভিশন বেঞ্চ তো ওই মানে হিয়ারিং এ কোনো বাধা দেয়নি, শুধু বলেছে যে প্যানেল প্রকাশটা এখন করতে হবে না। তো আমরা ভেবেছিলাম যে তাহলে 21-22 যে আছে আর কি, মানে গতকাল পর্যন্ত মানে কাল পর্যন্ত সময় আছে, ফলে হয়তো এর মধ্যে জাস্টিস সিনহা হয়তো হিয়ারিংটা করবেন এবং সেখানে ইডি যে রিপোর্ট জমা করেছে সিল করা খামে, সেখান থেকে হয়তো কিছু অবজারভেশন তিনি দিতে পারেন বা আমরাও জানতে পারি। কিন্তু দর্শক, সেটা হলো না। এখন সেটা যে হলো না, সেটা নিয়ে আমি দেখছি তো অনেকে ওইসব কথা বলছেন যে ভয় পেয়ে গেছেন কিনা, তিনি চাপে পড়ে গেছেন কিনা, তিনি বিরক্ত হয়ে গেছেন কিনা, তিনি মামলা ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা, এইসব কথা বলার চেষ্টা হচ্ছে, আমি দেখছি। কিন্তু দর্শক, যেটা বলছেন তাদের সোর্স ধরে তারা বলছেন, আমি সেসব নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না বা আমি তাদের বক্তব্য নিয়ে কিছু বলতে চাই না। তবে আমার যে সোর্স, আমি একটু খবর নিলাম যে তাহলে সত্যি কি জাস্টিস সিনহা মানে কোনো কারণে কি এড়িয়ে যাচ্ছেন হিয়ারিংটা? হিয়ারিং হওয়ার কথা ছিল, হচ্ছে না। গতকালকেও হওয়ার কথা ছিল, হচ্ছে না। তার আগের দিনও মানে হওয়ার একটা কথা ছিল, হচ্ছে না। তো বিষয়টা কি? অথচ ডিভিশন বেঞ্চ স্টে করেন। তো দর্শক, আমি যেটা জানলাম যে না, ওই রকম কোনো ব্যাপার নয় যেরকম বলা হচ্ছে যে ভয় পেয়ে যাব। অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার নয়। গতকালকের আগের দিনে একটা যে ঘটনা ঘটেছে, কোন এক সিনিয়র মানে একজন আইনজীবী তিনি মারা গেছেন। সেই জন্য একটা হয়েছিল যে 3:30 না 3:25 এর মধ্যে কোর্ট বন্ধ হয়ে যাবে। এটা ছিল পরশু দিনের ব্যাপার, এই জন্য কোর্ট বন্ধ হয়ে যাবে। তো মামলা তো তারপরে হওয়ার কথা, ফলে সেই জন্য
গত পরশু এই মামলাটা ওঠানো যায়। এবার হচ্ছে গতকালকের কথা। গতকালকেও একটা হওয়ার চান্স ছিল, কিন্তু গতকালকের যে খবরটা দর্শক জানতে পারলাম সেটা হচ্ছে যে গতকালকে একজন বিচারপতির অবসরের বিষয় ছিল, অবসর। সেজন্য গতকালকেও আগেই মামলা মানে কোর্টের কাজ বন্ধ হয়ে যায়। সেজন্য সাড়ে তিনটার আগেই, সেই জন্য গতকালকেও এই মামলা হিয়ারিং এ উঠেনি। মানে দুটি হচ্ছে টেকনিক্যাল ফল্ট, এই নয় জাস্টিস সিনহা ভয় পেয়ে গেছেন, উনি শোনেননি। ফলে যারা ভাবছেন যে ভয় পেয়ে গেলেন কিনা অমুক তমুক, এগুলো একেবারে ভ্রান্ত, ভুল। আমার সোর্স যেটা বলছে এই দুদিনে যে হিয়ারিংটা হয়নি এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট, সমস্যা হয়েছে, টাইমিং সমস্যা, সেই কারণে কিন্তু মামলাটা ওঠেনি। এই নয় যে উনি শোনেননি, ভয় পেয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন। জাস্টিসের চেয়ারে বসে রয়েছেন, ভয় পাওয়ার কি আছে? ওনার হাজব্যান্ডকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, উনি তো জাস্টিস। আর উনি যে ধরনের মানসিকতার, উনি ভয় পেয়ে যাওয়ার মহিলা আপনার মনে হয়? আমি তো আগেই বলেছি, ভয় পাওয়া তো দূরের কথা, আরো জেদ বেড়ে গেছে আমার ধারণা। মনে মনে হয়তো উনিও সংকল্প নিয়ে রেখেছেন, আমিও শেষ দেখে ছাড়। ন্যায়ের আইনের পথে এগোবেন, উনি তো আর বেআইনি এগোবেন না। তদন্তকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা উনি কন্টিনিউ করবেন, এটাই হচ্ছে শেষ দেখে ছাড়া। এই নয় যে আমি ওদের মতো মিথ্যা কেস দিয়ে অমক করে, এরকম নয়। আইনের পথে করবেন, ওনার হাতে তো অনেক পাওয়ার, আইনি পাওয়ার, ব্যবস্থা নেওয়ার পাওয়ার। সুতরাং ভয় পেয়ে যাওয়ার কি আছে? সুতরাং ভয়টার ব্যাপার নেই। দুদিনে যে মামলাটা ওঠার যে কথা ছিল, টেকনিক্যাল একটা সমস্যা হয়েছে, দুদিনই আগে এজলাস ছাড়তে হয়েছে, সেই কারণে হিয়ারিং এ মামলা ওঠেনি। আর গতকালকে পরে আজ থেকে ছুটি পড়ে গেছে, 11 দিন পরে কোর্ট খুলবে। যেহেতু একটা ছুটি পড়ে গেছে, সেজন্য এই খবরটা হচ্ছে আর কি, যে যা হলো না, এবার তো 11 দিন ছুটি, আবার ছুটির পরে আবার কেস উঠবে, তারপর কি হবে কে জানে। সেজন্য কেউ বলছেন, কিন্তু এটা টেকনিক্যাল ফল্ট। জানেন তো কোর্টের সব নানান সমস্যা, আইনি টেকনিক্যাল সমস্যাও প্রচুর। নানান কারণে, কোনো কারণে স্ট্রাইক হয়ে গেল, মামলা উঠলো না, বা কিছু কারণে ছুটি হয়ে গেল, আগে মামলা উঠলো না, এইসব কারণ। ফলে এটা নিয়ে এতটাই ভেঙে পড়ার কিছু নেই যে জাস্টিস সিনহাও তাহলে কি হাল ছেড়ে দিচ্ছে, তাহলে আর বিচারটা কি করে হবে, এটা কেউ ভাবছেন। এতটা ভেঙে পড়ার কিছু নেই। এবার আমি এই সঙ্গে একটা কথা বলা হয় না যে যা হয় মঙ্গলের জন্য, যা হয় ভালোর জন্য। আমার তো মনে হয় যেটা হয়েছে জাস্টিস সিনহার জন্য ভালোই হয়েছে। যারা ভাবছেন যে চাপে পড়ে যাচ্ছেন, পরিবারকে চাপ দেওয়া হচ্ছে, দেখুন এই যে দুটো দিন যে হলো না, হওয়ার কথা থাকলেও হলো না, এবং মাঝখানে ছুটি পড়ে গেল, এবার যা হবে ছুটির পরে, এতে যেটা সুবিধা হলো জাস্টিস সিনহার, পারিবারিককে বুঝতে পারছেন, পরিবারকে একটা চাপে ফেলার চেষ্টা হচ্ছে, সেই অ্যাঙ্গেলে বলছি। যেটা হচ্ছে যে এখন যেভাবে জাস্টিস সিনহার হাজবেন্ডকে টানাটানি করা হচ্ছিল, উনি যে একটু উচ্চ আদালতে গিয়ে বলবেন, নালিশ করবেন, বা ওপরে কোথাও যে কিছু বলবেন আইনের জায়গাতে, সেই সুযোগটা উনি কিন্তু পাচ্ছিলেন না, বা এখন পাবেনও না, কারণ সুপ্রিম কোর্টে ছুটি। ফলে ওনাকে যে হেনস্থা করা হচ্ছে, তো এটা তো পরিষ্কার বুঝতে পারছেন, যদি এই সময়ের মধ্যে জাস্টিস সিনহা সব ওপেনলি, সব গলগল করে, গড়গড় করে সব যদি বলে দিতেন, কেন এই হলো, কেন এই সম্পত্তি, কোথা থেকে কি হলো বলো, সোর্স অফ ইনকাম যদি সব বলে দিতেন এই সময়, তাহলে এই কদিনের মধ্যে জাস্টিস সিনহার হাজব্যান্ডের প্রতি বা পরিবারের প্রতি এখানকার শাসক শিবিরের চাপটাও অনেক গুণ বেড়ে যেত। কারণ আপনারা বুঝতেই পারছেন, প্রতিহিংসা এখানে অনেক কাজ হয়, বেড়ে যেত। যখন এরকম একটা চাপ দেওয়ার চেষ্টা হবে আইনকে মিসইউজ করে, তখন উনি কোথায় যাবেন? এখন যে আইনের দরজায় যে যাবেন, সব তো ছুটি, সুপ্রিম কোর্টে তো ছুটি, আর চাপ দিতই। এই সময়ের মধ্যে যদি কিছু বলে ফেলতেন, অসঙ্গতি যা দেখবেন বা দেখেছেন, হয়তো এখন স্টাডি হয়তো করে ফেলেছেন, তো একটা বিরাট চাপ আসতো পরিবারের প্রতি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু সেটাকে সামলানোর জন্য আইনের রাস্তা খোলা থাকে, কিন্তু আইনের দরজা তো এখন খোলা নেই, এখন তো ছুটি, সুপ্রিম কোর্টে তো ছুটি। ফলে একটা বাড়তি চাপ, বাড়তি সমস্যায় তাকেও, তার পরিবারকেও পড়তে হতো। কিন্তু সুপ্রিম কোর্ট এসব খোলা থাকলে, এই তো ইতিমধ্যে আপনারা জানেন, তার স্বামী নালিশ করেছেন, চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীকে লিখেছেন, রাষ্ট্রপতিকে লিখেছেন, মুখ্যমন্ত্রীকেও লিখেছেন। আমি আগেই বলেছি তাতে কোনো কাজ হবে না।
বিভিন্ন জায়গাতে উনি বলেছেন যে তার উপরে কিভাবে হেনস্থা করা হচ্ছে, জেরা করার নাম করে ভবানী ভবনে ডেকে তাকে কিভাবে সব অপ্রাসঙ্গিক কথা মানে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে, এইসব নিয়ে উনি চিঠি করেছেন। কিন্তু এখন চিঠি হয়েই রয়েছে, কিন্তু আইনের কাছে গিয়ে আইন থেকে একটা প্রোটেকশন আনতে হবে, বা যারা এইসব করেছেন তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু সেটা করতে গেলে ওই আইনের দরজাতে যেতে হবে, এখন ছুটি। ফলে এদিক দিয়ে বলবো জাস্টিস সিনহার পরিবারের জন্য ভালোও হয়েছে। আরে রিপোর্ট তো রয়েছে হাতে, যখন খুশি তো বলতে পারে, রিপোর্ট তো রয়েছে, তো দেখা যাক না, আর কদিন যাক না, হাজব্যান্ডও একটু প্রোটেকশনটা পেয়ে যান না আইনগত দিক দিয়ে। উনি তো অলরেডি মুভ করছেন, বুঝতেই পারছেন। তো ওটা হয়ে গেলে, এবং যদি সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার চলে আসে যে মানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এটাই, তদন্তকে ব্যাঘাত ঘটানো, সেই জন্য এই বলে যদি সুপ্রিম কোর্ট কিছু একটা অর্ডার দিয়ে দেয়, তখন তো একেবারে আরো সুবিধা হয়ে যাবে জাস্টিস সিনহাদের কাজ করার ক্ষেত্রে। যে বিচার করতে বসেছি বলে আমার পরিবারকে এইভাবে হেনস্থা করা হচ্ছে, মানে এই যে বিষয়টা, যদি এইভাবে মানে এর বিষয়ে যদি সুপ্রিম কোর্ট কিছু একটা অর্ডার, মানে সুপ্রিম কোর্টের নজরে এনে যদি দিয়ে দেয়, মানে যদি সুপ্রিম কোর্ট কোনো একটা অর্ডার দিয়ে দেয়, তখন তো এমনিই তো ওপেনলি খেলতে পারবেন, আরো বেশি করে এটা তিনি দেখতে পারবেন। ফলে যা হবে আমার মনে হয় ভালোই হবে। সুতরাং এতটা এখনই ভেঙে পড়ার কিছু নেই। এটা তো বুঝছেন এদের বিরাট প্রভাব, প্রশাসনিক প্রভাব। সুতরাং এদেরকে একটু খেলিয়েই তোলা ভালো। হয়তো বলবেন যে আর কত খেলাবেন, আসলে বড় মাছ, সত্যি বিরাট মাছ, সেটা আপনারা বুঝতেই পারছেন, সেই জন্য এত দেরি হচ্ছে। অন্যদের ক্ষেত্রে এত দেরি হয় না, ওদের ক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন? বিরাট মাছ তো না, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা কেউ বলেন তাহলে আইন কি সবার জন্য সমান নয়? দেখুন, আইন সমান সবার জন্য, কিন্তু আইনের অ্যাপ্লাইটা সবার ক্ষেত্রে সবসময় সমান হয় না। প্রভাবশালী, ধরুন একটা দুর্বল লোককে যদি আপনি বাঁধতে চান কিছু করে, আপনি সহজেই বেঁধে ফেলবেন, একটা দড়ি নিয়ে বেঁধে ফেলবেন। একটা শক্তিশালী লোক, তাকে সহজে বাঁধতে পারবেন আপনি একা। একটা দুর্বল লোককে আপনি একা একটা দড়ি দিয়ে বেঁধে ফেলবেন। একটা শক্তিশালী লোক, দড়িটা সেম দড়ির স্ট্রেংথ সেম, দড়িটাকে মনে করুন আইন, দড়ির স্ট্রেংথটা সেম, পারবেন বাঁধতে? তাকে বাঁধতে গেলে আরো 2-3টে লোককে সাপোর্ট নিয়ে তবে সেই দড়িতে বাঁধা যায়। সেই দড়ি কিন্তু তাকে বেঁধে রেখে দেবে, ওই দড়িতে তাকে বেঁধে রাখা যাবে, কিন্তু বাঁধতে গেলে 2-4জন লোককে লাগবে। আর যারা দুর্বল, একজনই সেই একই দড়ি দিয়ে বেঁধে ফেলবে। সুতরাং এটা একটা ব্যাপার, আইন আছে, আইন বাঁধবে নিশ্চয়ই, একটা সময় বাঁধবে, কিন্তু বাঁধতে গেলে ওই যারা একটু প্রভাবশালী হয়, একটু শক্তিশালী হন, তাদের ক্ষেত্রে আরো একটু লোকজন লাগে, আরো বিভিন্ন দিক খতিয়ে দেখে যাতে না পালাতে পারেন, সব দিক দেখে টেকে তারপর ওই একই দড়ি একই সাইজের দড়ি একই দিয়ে বাঁধা যাবে, এরকম আর কি। সুতরাং এতটা ভেঙে পড়ে লাভ নেই, কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি দর্শক যে কতটা প্রভাবশালী। আর এটাও বুঝতে পারছি, একবার ধরা পড়লে ছাড়ার কোনো চান্স নেই, কারণ তারা যে কতটা প্রভাবশালী সেটা কিন্তু এখন থেকেই তারা এস্টাবলিশ করে রেখে দিচ্ছেন। ফলে আলটিমেটলি যদি সত্যি কোনো গলতি থাকে, মানে থাকে, ধরা যদি একবার পড়ে যান, বেরোবার কিন্তু কোনো রাস্তা নেই। যে কাজ তারা এইসব মানে এখন করছেন, এটাই কিন্তু আরো বড় বড় বাঁশ নিজেদের বিরুদ্ধে নিয়ে এসে হাজির করবেন তারা। দর্শক, যদি কিছু বলার থাকে বলবেন, আর এতটা আশাহত হবেন না, আশায় থাকুন, দেখা যাক না, কিছু না হলে পাওয়ার কাট হলে তো হবে। এখন পাওয়ার আছে বলে এত পাওয়ার দেখাচ্ছেন, যদি সত্যি পাওয়ারের কারণে তারা এখনো মানে থাকতে পারেন বাইরে, পাওয়ারটা তো একদিন তো কাট হবে। এই যে ক্ষমতা, এটাও তো একদিন কাট তো হবে। যারা আপনারা রয়েছেন মানুষ, আপনারাও তো ক্ষমতা রাখেন এই পাওয়ার কাট করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য। আমি তো বলেছি, তারপর আর ওই ইডি সিবিআই লাগবে না, শুভেন্দু অধিকারীরাই দেখবেন রাজ্যের পুলিশকে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছেন। দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।